দেশভাগের কয়েক বছর পর ভারত আর পাকিস্তান সরকার হঠাৎ করে একটা খুব অদ্ভুত সিদ্ধান্ত নেয়। অদ্ভুত তো বটেই। সাধারণ বন্দীদের মতো তারা ঠিক করল যে পাগলাগারদের মানসিক ভারসাম্যহীন বন্দীদেরও ধর্মের ভিত্তিতে ভাগ করবে। ধর্মের ভিত্তিতে? বাপরে! হ্যাঁ, ভারতের পাগলাগারদের থাকা মুসলিম বন্দীদের পাঠানো হবে পাকিস্তানে, আর পাকিস্তানের হিন্দু ও শিখ বন্দীদের পাঠানো হবে ভারতে। শুনলে মনে হতে পারে এটি কোনো ডার্ক কমেডি বা প্রহসনের প্লট, একদম অবাস্তব। একদম। কিন্তু এই একটি মাত্র সিদ্ধান্তই তৎকালীন সমাজের এক গভীর আর অন্ধকার সত্যকে সামনে নিয়ে আসে। যখন রাষ্ট্র তার নাগরিকদের কেবল ধর্মের মোড়কে দেখতে শুরু করে, তখন মানবিক পরিচয়, শেকড় আর স্মৃতির কি করুণ পরিণতি হয় তা এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঠিক। তো আজকের এই গভীর আলোচনায় আমরা সাদাত হাসান মান্টোর বিখ্যাত রচনা টোবা টেক সিং আর তার আরেকটি লেখা দ্য রিটার্ন এর একটি খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে আলোচনা করব। চমৎকার নির্বাচন। আমরা এই মনস্তাত্ত্বিক এবং ঐতিহাসিক বাস্তবতার ভেতরে প্রবেশ করব আজকে। আমাদের উদ্দেশ্য শুধু এই সাহিত্যকর্ম দুটোর কাহিনী সংক্ষেপ করা নয়, বরং সেই উন্মাদনার পেছনের মেকানিজম বা প্রক্রিয়াটাকে বোঝা। মানুষ কিভাবে রিয়্যাক্ট করে। হ্যাঁ, যখন চারপাশের চেনা জগৎ রাতারাতি অচেনা হয়ে যায়, তখন মানুষের মস্তিষ্ক কিভাবে সেই ট্রমা বা আঘাতের সাথে লড়াই করে, আমরা আজ সেটাই বিশ্লেষণ করব। দারুণ। এই আলোচনাটা শুরু করার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো সেই বিভ্রান্তির জায়গাটা। এই সীমানা বদলের খবর লাহোরের পাগলাগারদের ভেতরে পৌঁছানোর পর ঠিক কী তৈরি হয়েছিল। আচ্ছা। মান্টোর লেখায় আমরা দেখি এই বন্দীদের কাছে ভারত বা পাকিস্তানও কোনো বাস্তব মানচিত্রের অংশ ছিল না। তারা এই নতুন রাজনৈতিক বিভাজনের ধারণার সাথেই সম্পূর্ণ অপরিচিত ছিল। এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে বিভ্রান্তি, এটা কি শুধু তাদের মানসিক ভারসাম্যহীনতার কারণে ছিল, নাকি এই ভৌগোলিক সীমারেখার ধারণাটাই সাধারণ মানুষের কাছে অত্যন্ত বিমূর্ত একটা বিষয় ছিল? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। কারণ ধরুন একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। পাগলাগারদে একজন মুসলিম বন্দী ছিল যে নিয়মিত জমিদার নামের একটি পত্রিকা পড়ত। হ্যাঁ, মনে আছে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে পাকিস্তান বিষয়টা আসলে কি, সে গভীরভাবে চিন্তা করে উত্তর দিল, এটি ভারতের এমন একটি জায়গা যেখানে দাড়ি কাটার খুর তৈরি হয়। দাড়ি কাটার খুর। এই উত্তরটা আপাতদৃষ্টিতে হাস্যকর মনে হলেও এর ভেতরে একটা গভীর মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, একজন সাধারণ মানুষের কাছে, যে হয়তো জীবনের নিজের গ্রাম বা শহরের বাইরে যায়নি, তার কাছে দেশ বা জাতিরাষ্ট্রের ধারণা অত্যন্ত ক্ষুদ্র এবং দৃশ্যমান বস্তুর উপর নির্ভরশীল। আচ্ছা, বুঝতে পারছি। তার কাছে পত্রিকার খবর, দাড়ি কাটার খুর বা দৈনন্দিন জীবনের ছোট ছোট অনুষঙ্গগুলোই হলো তার পৃথিবী। যখন ওপর মহল থেকে হঠাৎ করে বলা হয় যে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে, তখন মস্তিষ্ক সেই নতুন এবং বিমূর্ত তথ্যটাকে তার চেনা জগতের কোনো সাধারণ বস্তুর সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করে। বিষয়টা অনেকটা এমন যেন বসার ঘরের মাঝখান দিয়ে হঠাৎ করে একটি কাল্পনিক রেখা টেনে দেওয়া হলো। একদম ঠিক। তারপর পরিবারের অর্ধেক সদস্যকে বলা হলো, এই রেখার ওপাশে যারা আছে তারা এখন থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতের মানুষ। ভিন্ন তাদের পরিচয়। হ্যাঁ, এই যে মানসিক শূন্যতা, এটা আরেকজন শিখ বন্দির কথার খুব স্পষ্ট হয়ে ওঠে। সে রীতিমতো চিন্তিত হয়ে জানতে চায় তাদের কেন ভারতে পাঠানো হচ্ছে, যেখানে তারা সেখানকার মানুষের ভাষাই জানে না। ভাষার এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী হিন্দু, মুসলিম বা শিখ সবার ভাষা, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবন একই রকম। একই পরিবেশে বড় হওয়া। যখন ধর্মের ভিত্তিতে তাদের আলাদা করে এমন এক জায়গায় পাঠানোর কথা বলা হয় যেখানে তাদের ভাষাই কেউ বোঝে না, তখন সেটা শুধু ভৌগোলিক উচ্ছেদ থাকে না। তাহলে সেটা কি হয়ে দাঁড়ায়? সেটা হয়ে দাঁড়ায় সাংস্কৃতিক এবং আত্মিক উচ্ছেদ। এই বন্দীরা বুঝতে পারছিল যে তাদের এমন এক শূন্যতায় ঝুড়ে ফেলা হচ্ছে যেখানে তাদের অস্তিত্বের কোনো শেকড় নেই। বাপরে! এই শেকড়হীনতার ভর থেকেই হয়তো সেই অদ্ভুত ঘটনাটি ঘটেছিল। একজন বন্দী যে ভারত বা পাকিস্তান নিয়ে এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছিল যে একদিন ঝাড়ু দিতে দিতে সে হঠাৎ করে একটা গাছে উঠে পড়ে। ও হ্যাঁ, সেই গাছের দৃশ্যটা। ডালের ওপর বসে প্রায় 2 ঘণ্টা ধরে সে ভারত ও পাকিস্তানের এই জটিল সমস্যা নিয়ে বক্তৃতা দেয়।
আর পাহারাদাররা যখন তাকে নিচে নামতে বলে সে আরও ওপরের ডালে উঠে গিয়ে ঘোষণা দেয় যে সে ভারত বা পাকিস্তান কোথাও থাকতে চায় না, সে ওই গাছেই বাস করবে। এই গাছটি কিন্তু এখানে একটি শক্তিশালী আশ্রয় বা কি বলে মেটাফোর হিসেবে কাজ করছে। রূপক অর্থে, তাই তো? একদম। যখন সমতলের পৃথিবীটা মানে মাটি রাজনৈতিক স্বার্থে ভাগ হয়ে যায় এবং সেই মাটি আর নিরাপত্তা দিতে পারে না, তখন মানুষ এমন এক আশ্রয় খোঁজে যার কোনো সীমানা নেই। শূন্যে বা প্রকৃতির আশ্রয়। হ্যাঁ, মাটি যেহেতু কলঙ্কিত হয়ে গেছে, তাই সে নিজেকে প্রকৃতির কাছে সমর্পণ করতে চাইছে। আর সবচেয়ে মর্মান্তিক অংশ হল যখন তাকে বুঝিয়ে নিচে নামানো হয়, তখন সে তার হিন্দু আর শিখ বন্ধুদের জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে ভয় পাচ্ছিল যে তার কাছের মানুষগুলো তাকে ছেড়ে ভারতে চলে যাবে। তার মানে রাষ্ট্রে তৈরি করা সীমানার চেয়ে তার কাছে তার বন্ধুদের সাথে কাটানো স্মৃতিগুলো অনেক বেশি বাস্তব। হ্যাঁ, মানুষের সম্পর্কটাই তো আসল। আচ্ছা, এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। পাগলাগারদের সবাই কিন্তু চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ছিল না। না, তা ছিল না। কিছু খুনের আসামিও ছিল, যাদের পরিবার অফিসারদের ঘুষ দিয়ে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে তাদের এই পাগলাগারদে ভর্তি করেছিল। এই তথাকথিত সুস্থ মানুষগুলো কিন্তু এই ভারত-পাকিস্তান ভাগ নিয়ে পুরোপুরি অন্ধকারে ছিল। এটাই মান্টোর রচনার অন্যতম বড় একটি দিক। এই সুস্থ আসামিরা জানত না তারা এখন ঠিক কোথায় আছে। মানে তারা যদি ভারতে থাকে। ভারত ছিল কিভাবে? ঠিক, জায়গা তো আর হেঁটে চলে যায়নি। একটি জায়গা সশরীরে 1 ইঞ্চিও না নড়ে কিভাবে রাতারাতি অন্য দেশ হয়ে যেতে পারে, এই রাজনৈতিক জাদুকরি তাদের বোধগম্য হচ্ছিল না। এর থেকে বোঝা যায় এই বিভ্রান্তি কেবল পাগলাগারদের ভেতরের নয়, এটি বাইরের তথাকথিত সুস্থ এবং সাধারণ মানুষের মানসিক অবস্থারই একটা নিখুঁত প্রতিচ্ছবি। আমরা এতক্ষণ ভৌগোলিক বিভ্রান্তি নিয়ে কথা বললাম, এবার পরিচয় সংকটের জায়গাটাতে আসা যাক। চলুন। মানুষ কিভাবে তাদের রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের ভারে উন্মাদ হয়ে উঠছিল তার কিছু অকল্পনীয় চিত্র এখানে আছে। যেমন ধরুন, এমএসসি পাশ করা এক রেডিও ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সেই চুপচাপ চরিত্রটা। সে সাধারণত চুপচাপই থাকত, কিন্তু একদিন হঠাৎ সব পোশাক খুলে সম্পূর্ণ উল্লঙ্গ হয়ে বাগানে দৌড়াতে শুরু করে। এই চরিত্রটির এই চরম আচরণের পেছনের কারণটা আসলে ঠিক কি হতে পারে? আসলে পোশাক হল মানব সভ্যতার এবং সামাজিক পরিচয়ের সবচেয়ে দৃশ্যমান একটি আবরণ। পোশাক দিয়েই আমরা মানুষের ধর্ম, পেশা বা সামাজিক অবস্থান বিচার করি। সেটা তো করি। যখন সমাজের বাইরে এমন এক দাঙ্গা চলছে যেখানে শুধু নির্দিষ্ট পোশাক বা নির্দিষ্ট পরিচয়ের কারণে মানুষকে হত্যা করা হচ্ছে, তখন সেই পরিচয়ের ভার অসহনীয় হয়ে ওঠে। বাপরে, তার মানে ওই ইঞ্জিনিয়ারের উলঙ্গ হয়ে দৌড়ানোটা আসলে সেই চাপিয়ে দেওয়া জাতীয়তা, ধর্ম এবং সীমানার লেবেলগুলোকে ছুঁড়ে ফেলার একটি প্রক্রিয়া। মানে সব পরিচয় মুছে ফেলা। একদম। সে যেন আদিম পরিচয়হীন এক সত্তায় ফিরে যেতে চাইছে, যেখানে তাকে হিন্দু, মুসলিম বা শিখ হিসেবে ট্যাগ করা যাবে না। এটি তার মনের এক চরম আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া। বুঝতে পেরেছি। পরিচয়ের এই সংকট আরও হাস্যকর অথচ ভয়াবহ রূপ নেয় রাজনৈতিক চরিত্রগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, ওই 2 নেতার ব্যাপারটা। চিনিয়র থেকে আসা এক কট্টর মুসলিম লীগ কর্মী হঠাৎ নিজেকে মোহাম্মদ আলী জিন্না বলে দাবি করতে শুরু করে, আর ঠিক তাকে দেখেই এক শিখ বন্দী নিজেকে মাস্টার তারা সিং দাবি করে বসে। হ্যাঁ, জিন্না এবং তারা সিং এই দুজন ছিলেন তৎকালীন রাজনীতির 2 বিপরীত মেরুর সম্পূর্ণ ভিন্ন আদর্শের মানুষ। দাঙ্গা এড়াতে তাদের আলাদা সেলে বন্দী করার এই ঘটনাটা কি বাইরের রাজনৈতিক মেরুকরণেরই একটা ক্ষুদ্র সংস্করণ নয়? নিশ্চিতভাবেই তাই। বাইরের দুনিয়ায় যে রাজনৈতিক উন্মাদনা আর ক্ষমতার লড়াই চলছিল, সেটাই পাগলাগারদের বন্দীদের অবচেতনে ঢুকে পড়েছিল। আচ্ছা, তারা হয়তো বুঝত না রাজনীতি কি। কিন্তু রাজনৈতিক নেতারা যে সমাজে ক্ষমতার সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে এবং তারাই যে এই বিভাজনের নিয়ন্ত্রক, এই বিষয়টা তাদের মস্তিষ্কে গেঁথে গিয়েছিল। আচ্ছা। তাই নিজেদের অসহায়ত্ব ঢাকার জন্য তারা নিজেরাই সেই ক্ষমতাশালী চরিত্রগুলোর রূপ ধারণ করে। এটি এক ধরনের, কি বলে ওটাকে, ডিলুশন অফ গ্র্যান্ডিয়র, যা চরম ক্ষমতাহীনতার অনুভূতি থেকে জন্ম নেয়। আবার এই সীমানার কাঁটাতারে শুধু রাজনীতি নয়, আবেগ আর পেশাও কিভাবে আটকে যায় তার একটা চমৎকার উদাহরণ হল লাহোরের এক তরুণ হিন্দু আইনজীবী। হ্যাঁ, ওই প্রেমের গল্পটা। সে ভালোবাসায় ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছিল। তার প্রেমিকা থাকত অমৃতসরে, যা ভারতভাগের পর ভারতের অংশে পড়ে। তার বন্ধুরা তাকে বোঝাচ্ছিল যে এবার সে সহজেই ভারতে তার প্রেমিকার কাছে যেতে পারবে।
কিন্তু সে লাহোর ছাড়তে সম্পূর্ণ নারাজ। হ্যাঁ, তার যুক্তি হল অমৃতসরে তার আইন পেশা একদমই চলবে না। হ্যাঁ, এখানে দেখুন মানুষের মন কতটা জটিলভাবে কাজ করে। একদিকে তার হারানো প্রেম, অন্যদিকে তার অস্তিত্ব টিকিয়ে রাখার বাস্তব পেশা। দুটো সম্পূর্ণ ভিন্ন দিক। প্রেমিকা অন্য দেশে, কিন্তু তার নিজের পরিচিত পেশাগত জগৎ এই লাহোরেই। সীমানা ভাগ হওয়ার কারণে তাকে প্রেম এবং পেশা যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য করা হচ্ছে। এই দ্বন্দ্ব সাধারণ মানুষের জীবনের এক নিদারুণ ট্র্যাজেডি। আর অ্যাংলো ইন্ডিয়ান পাগলদের দুশ্চিন্তার জায়গাটা দেখলে তো অবাক হতে হয়। হ্যাঁ, ওদের চিন্তা আবার অন্যরকম। ব্রিটিশরা চলে যাওয়ার পর তাদের ইউরোপিয়ান ওয়ার্ড কি বন্ধ হয়ে যাবে? তারা কি সকালের নাশতায় আগের মতো খাবার পাবে, নাকি তাদের ব্লাডি ইন্ডিয়ান চাপাটি খেতে হবে? এই প্রশ্নগুলো শুনতে খুবই স্থূল মনে হলেও এর ভেতরেও কিন্তু একটা হারানো আভিজাত্যের শূন্যতা আছে। কলোনিয়ালিজম বা উপনিবেশবাদের মনস্তাত্ত্বিক অবশিষ্টাংশ এটি। তারা ভারতীয় ভূখণ্ডে থেকেও মানসিকভাবে ব্রিটিশদের সাথে যুক্ত ছিল। আচ্ছা। ব্রিটিশরা চলে যাওয়ার পর তাদের যে হঠাৎ করে আবার সাধারণ ভারতীয়দের কাতারে নেমে আসতে হবে, এই রূঢ় বাস্তবতা তাদের কাছে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করেছিল। এই সমস্ত ঘটনা শুনতে শুনতে আমার মনে একটা গভীর খটকা তৈরি হচ্ছে। এই মানুষগুলোকে আমরা পাগল বলছি, কিন্তু একটু ভেবে দেখলে বাইরের দুনিয়ায় তখন কি হচ্ছিল? চরম দাঙ্গা এবং রক্তপাত। ধর্মের নামে মানুষ একে অপরকে কচুকাটা করছিল, লক্ষ লক্ষ মানুষকে তাদের যুগ যুগের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হচ্ছিল। সেই চরম পাশবিকতার তুলনায় এই মানুষগুলোর আচরণ কি অনেক বেশি নিরীহ এবং যুক্তিসঙ্গত নয়? খুব সুন্দর পয়েন্ট। এরা কি সত্যিই পাগল, নাকি বাইরের উন্মাদ সমাজটার বিপরীতে এরাই হলো শেষ অবশিষ্ট সুস্থ মানুষ? এটি অত্যন্ত তীক্ষ্ণ একটি পর্যবেক্ষণ এবং মান্টোর রচনার একেবারে মূল সুর। এই পাগলাগারদ আসলে একটা আয়না। আয়না? হ্যাঁ, যে সমাজ একটি কাল্পনিক রেখার ওপর ভিত্তি করে এত রক্তপাত ঘটাতে পারে, সেই সমাজ ক্লিনিক্যালি অনেক বেশি অসুস্থ। পাগলাগারদের বন্দীরা অন্তত এই অযৌক্তিক বিভাজনটাকে মেনে নিতে পারছিল না। তারা প্রশ্ন তুলছিল। একদম। তারা তাদের হারানো মাটি, বন্ধু বা চেনা জগৎ নিয়ে প্রশ্ন তুলছিল। তাদের এই প্রশ্নগুলোই প্রমাণ করে যে মানবিক বোধ এবং যুক্তির শেষ আশ্রয়স্থলটুকু বাইরের তথাকথিত সুস্থ সমাজে নয়, বরং এই পাগলাগারদের চার দেয়ালের ভেতরেই টিকেছিল। এই মানবিক বোধের সবচেয়ে বড় প্রতীক হল গল্পের প্রধান চরিত্র বিশান সিং, যাকে সবাই টোবা টেক সিং নামে ডাকে। হ্যাঁ, 15 বছর ধরে বন্দী। 15 বছর ধরে সেই পাগলাগারদে বন্দী। তার একটা অদ্ভুত বৈশিষ্ট্য হল সে কখনো ঘুমায় না। সব সময় দাঁড়িয়ে থাকার কারণে তার 2 পা ফুলে গেছে। এই 15 বছর ধরে দাঁড়িয়ে থাকা, এটা কি শুধুই একটা শারীরিক সমস্যা, নাকি এর পেছনে কোনো গভীর মনস্তাত্ত্বিক প্রতিরোধ আছে? বিশান সিংয়ের এই দাঁড়িয়ে থাকাটা এক প্রবল নীরব প্রতিরোধের প্রতীক। চারপাশের পৃথিবী যখন ক্রমাগত বদলে যাচ্ছে, মানুষ যখন দেশ ছাড়ছে, সীমানা বদলাচ্ছে, তখন বিশান সিং স্থির। বাপরে! সে যেন এই অস্থির পরিবর্তনশীল পৃথিবীর বুকে তার নিজের শেকড় গেঁথে দাঁড়িয়ে থাকতে চায়। তার ফুলে যাওয়া পা দুটি যেন গাছের শেকড়ের মতো এই মাটিকে আঁকড়ে ধরে আছে। সে কিছুতেই তার জায়গা থেকে টলবে না। তার মুখে সবসময় একটি অদ্ভুত অর্থহীন বাক্য শোনা যায়। বাক্যটা হল, ওপ্পার দি গোড় গোড়, দি অ্যানেক্স দি বেধায়ানা, দি মুং দি ডাল অফ দি লালটেন। হ্যাঁ, একটা অদ্ভুত প্রলাপ। পরে অবশ্য এই বাক্যের শেষে পাকিস্তান সরকারের নামও যুক্ত হয়। এই যে জগাখিচুড়ি একটা ভাষা, যেখানে ইংরেজি, পাঞ্জাবি এবং উর্দুর সংমিশ্রণ আছে, এটা তো আসলে কোনো ভাষাই নয়। ঠিক। যখন স্বাভাবিক ভাষা দিয়ে আর মনের ভাব প্রকাশ করা যায় না, যখন ভাষা নিজেই রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে, যেমন উর্দু মুসলমানদের আর হিন্দি বা অমুসলিমদের। একদম। তখন বিশান সিংয়ের মস্তিষ্ক এই সমস্ত ভাষাকে ভেঙে চুড়ে এক নতুন অর্থহীন ভাষার জন্ম দেয়। এটি আসলে সেই সমস্ত প্রাতিষ্ঠানিক ভাষার প্রতি এক ধরনের প্রত্যাখ্যান, যে ভাষাগুলো মানুষকে ভাগ করতে ব্যবহৃত হচ্ছিল। কিন্তু এই অর্থহীন প্রলাপের মাঝে তার একটাই অত্যন্ত স্পষ্ট প্রশ্ন থাকে। তার নিজের গ্রাম টোবা টেক সিং আসলে কোথায়? ভারতে নাকি পাকিস্তানে? কিন্তু কেউ তাকে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারে না। এর উত্তর খুঁজতে সে পাগলাগারদের ভেতরে নিজেকে ঈশ্বর দাবি করা এক বন্দীর কাছে যায়। বিশান তাকে জিজ্ঞেস করে টোবা টেক সিং কোথায়। আর সে ঈশ্বর কি বলে? সেই ঈশ্বর বেশ ভাব গাম্ভীর্য নিয়ে জানায় যে সে এখনও এ বিষয়ে কোনো অর্ডার পাস করেনি। এটা শুনে বিশান রেগে গিয়ে বলে যে সে আসলে মুসলিম ঈশ্বর,
কারণ সে শিখদের কথা শুনছে না। এখানে ঈশ্বরের ধারণাকেও কিভাবে ভাগ করা হচ্ছে সেটা দেখলে শিউরে উঠতে হয়। সমাজ যখন পুরোপুরি সাম্প্রদায়িক হয়ে যায় তখন ঈশ্বরের ধারণাও তার হাত থেকে বাঁচে না। বিশান সিংয়ের এই রাগ আসলে সাধারণ মানুষের চরম অসহায়ত্বের বহিঃপ্রকাশ। মানুষের আর যাওয়ার জায়গা থাকে না। মানুষ যখন দেখে যে রাষ্ট্র, আইন বা সমাজ কেউ তাদের রক্ষা করছে না, তখন তারা ওপরওয়ালার দিকে তাকায়। কিন্তু যখন সেই ওপরওয়ালাও নীরব থাকে, তখন মানুষের মনে হয় যে ঈশ্বরও হয়তো কোনো একটি পক্ষের হয়ে গেছেন। আচ্ছা, এই দৃশ্যটিতে মান্টো অত্যন্ত সূক্ষ্ম স্যাটায়ারের মাধ্যমে দেখিয়েছেন যে আমরা আমাদের নিজেদের তৈরি করা বিভাজনের রঙে ঈশ্বরকেও কিভাবে রাঙিয়ে ফেলি। এরপর একটি অত্যন্ত আবেগঘন এবং একই সাথে বিভ্রান্তিকর দৃশ্য আসে। বিশানের পুরনো মুসলিম বন্ধু ফজলদ্দিন তাকে দেখতে আসে। 15 বছর পর তাদের দেখা। হ্যাঁ, ফজলদ্দিনের চরিত্রটা বেশ গুরুত্বপূর্ণ। ফজলদ্দিন তাকে বাড়ি থেকে আনা মুড়ি দেয়, যা বিশান একসময় খুব পছন্দ করত। ফজলদ্দিন জানায় যে বিশানের পরিবারের সবাই, রূপকর, ভাই বলবীর সিং, বোন অমৃতকর, সবাই নিরাপদে ভারতে পৌঁছে গেছে। তাদের ফেলে যাওয়া মহিষগুলোও ভালো আছে। হ্যাঁ, একজন মুসলমান বন্ধু তার শিখ বন্ধুর পরিবারের খবর রাখছে, তাদের ফেলে যাওয়া সম্পদের যত্ন নিচ্ছে। এই দৃশ্যটা তো আমাদের মনে একটা আশার সঞ্চার করে। হ্যাঁ, এটি মানবিক সম্পর্কের সেই রূপ যা দেশভাগের রাজনীতির ঊর্ধ্বে। ফজলদ্দিন একজন সাধারণ মানুষ যে তার বন্ধুর প্রতি বিশ্বস্ত। সে এসেছে বিশানকে সান্ত্বনা দিতে। কিন্তু এই সাক্ষাতের আসল ট্র্যাজেডিটা ঘটে যখন বিশান তাকে জিজ্ঞেস করে টোবা টেক সিং কোথায়। ফজলদ্দিন, যে কিনা বাইরের পৃথিবীর একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষ, সে নিজেও এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। সে তোতলাতে তোতলাতে বলে পাকিস্তানে, না মানে ভারতে, না পাকিস্তানে। হ্যাঁ, এই তোতলামোটা খুব চেনা লাগে। পাগলাগারদের ভেতরের পাগলদের কথা বাদই দিলাম, বাইরের একজন সুস্থ মানুষও জানে না একটা জ্যান্ত গ্রাম কিভাবে সীমানার এপার ওপার হতে পারে। সীমানার এই আকস্মিক রেখা সাধারণ মানুষের মনস্তত্ত্বে কতটা বিশৃঙ্খলা তৈরি করেছিল, ফজলদ্দিনের এই তোতলামো তারই সবচেয়ে বড় প্রমাণ। সে জানে টোবা টেক্সিং গ্রামটি যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু রাজনৈতিক মানচিত্রে তার পরিচয় কি তা সে জানে না। মানুষের কাছে দেশ মানে কোনো বিশাল রাজনৈতিক মানচিত্র নয়। দেশ মানে তার নিজের গ্রাম, তার নিজের মাটি। ঠিক। বিশান সিংয়ের কাছে ভারত বা পাকিস্তান কোনো অর্থ বহন করে না। তার কাছে পৃথিবীটাই হল টোবা টেক সিং। আর যখন সেই পৃথিবীরই কোনো স্পষ্ট অবস্থান কেউ বলতে পারে না, তখন সেটা একজন মানুষের অস্তিত্বের মূলে কুঠারাঘাত করার মতো। এই অস্তিত্বের সংকটের চরম পর্যায়টা আমরা দেখতে পাই সেই শীতের রাতের হস্তান্তরের সময়। ওয়াঘা সীমান্তে পাগলদের হস্তান্তরের যে দৃশ্য, তা যেন এক অ্যাবসার্ড বা অবাস্তব নাটকের চূড়ান্ত ক্লাইম্যাক্স। ভয়ঙ্কর একটা দৃশ্য। কেউ বাস থেকে নামতে চাইছে না, কেউ উলঙ্গ হয়ে যাচ্ছে, কাঁদছে, একে অপরের সাথে মারামারি করছে, কেউ পাকিস্তান জিন্দাবাদ বলছে, কেউ পাকিস্তান মুর্দাবাদ বলছে। এই বিশৃঙ্খলা আসলে কিসের ইঙ্গিত দেয়? এটি একটি ভয়ঙ্কর জবরদস্তি দৃশ্য। যাদের নিজেদের শরীর বা মনের উপর সামান্যতম নিয়ন্ত্রণ নেই, তাদের জোর করে একটি সম্পূর্ণ নতুন পরিচয় চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা তো জানেই না তাদের কোথায় নেওয়া হচ্ছে। ঠিক, এই বন্দীরা বুঝতে পারছিল না যে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদের কাছে মনে হচ্ছিল যেন তাদের এক মহাশূন্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই বিশৃঙ্খলা আসলে সেই সমস্ত মানুষের মনের ভেতরের দাঙ্গার প্রতিচ্ছবি, যাদের শেকড় জোর করে উপড়ে ফেলা হয়েছে। এই বিশৃঙ্খলার মধ্যেই বিশান সিংয়ের নাম যখন খাতায় তোলা হচ্ছে, সে অফিসারকে জিজ্ঞেস করে টোবা টেক সিং কোথায়। হ্যাঁ, অফিসার হেসে তাচ্ছিল্য করে বলে পাকিস্তানে। এটা শোনা মাত্রই বিশান সিং ভারতে যেতে অস্বীকার করে। সে দৌড়ে নো ম্যানস ল্যান্ডে গিয়ে তার ফুলে যাওয়া 2 পায়ের ওপর পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। পাহারাদাররা তাকে অনেক চেষ্টা করেও সরাতে পারে না। এই জায়গাটিতে এসে আমরা মান্টোর লেখার আরও একটি দিক, অর্থাৎ দ্য রিটার্ডের সেই ছোট্ট অথচ ভয়ঙ্কর বাস্তবতার অংশটুকুর সাথে এই পুরো পরিস্থিতিকে মেলাতে পারি। আচ্ছা, দ্য রিটার্ন। পাগলাগারদের হস্তান্তরটা যতটা আমলাতান্ত্রিক এবং হাস্যকর ছিল, বাস্তব পরিস্থিতি ছিল তার চেয়ে বহুগুণ বেশি নির্মম। একদম ঠিক। দ্য রিটার্নে আমরা দেখি সিরাজউদ্দিন নামের এক ব্যক্তি অমৃতসর থেকে লাহোরগামী একটি স্পেশাল ট্রেনে ছিল। ট্রেনটিতে হামলা হয়। রাত 10টায় সিরাজউদ্দিনের যখন জ্ঞান ফেরে, সে দেখে সে একটা রিফিউজি ক্যাম্পে শুয়ে আছে। চারপাশে হাহাকার, আর্তনাদ।
তার মনে পড়ছে ট্রেনের উপর সেই ভয়াবহ হামলার কথা, আগুনের কথা, মানুষের রক্তমাখা মৃতদেহের কথা। ভয়ঙ্কর অবস্থা। আর সে পাগলের মতো খুঁজছে তার মেয়ে সাকিনাকে, যাকে সে সেই ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছে। এই দুটো ঘটনা পাশাপাশি রাখলে একটি বিশাল ক্যানভাস তৈরি হয়। একদিকে ওয়াঘা সীমান্তে পাগলাগারদের হস্তান্তরের সেই আমলাতান্ত্রিক বিভ্রান্তি, যেখানে মানুষ বুঝতে পারছে না তারা কে বা কোথায় যাচ্ছে। অন্যদিকে ট্রেনের ভেতর ঘটে যাওয়া বাস্তব হত্যাযোগ্য এবং রিফিউজি ক্যাম্পের হাহাকার। এই দুটো চিত্রই আসলে একটাই সত্য তুলে ধরে। সীমানার এই ভাগাভাগি কোনো শান্তিপূর্ণ প্রশাসনিক কাজ ছিল না। না, একেবারেই না। এটি ছিল সাধারণ মানুষের জীবনকে অর্থহীন, পাশবিক এবং চরম বিশৃঙ্খল করে তোলার একটি প্রক্রিয়া। সিরাজউদ্দিনের তার মেয়ে সাকিনাকে খোঁজার যে আর্তনাদ, আর বিশান সিংয়ের তার গ্রাম টোবাটেক সিংকে খোঁজার যে জেদ, দুটোই কিন্তু শেকড় এবং অস্তিত্ব হারানোর একই যন্ত্রণার দুই ভিন্ন রূপ। চমৎকার মিলিয়েছেন। সিরাজউদ্দিন বাস্তবের নিষ্ঠুরতার শিকার হয়ে তার নিজের রক্তকে খুঁজছে, আর বিশান সিং রাজনৈতিক প্রহসনের শিকার হয়ে তার নিজের মাটিকে খুঁজছে। সিরাজউদ্দিন এবং বিশান সিং দুজনেই এই নতুন রাষ্ট্র কাঠামোর কাছে সম্পূর্ণ অসহায়। রাষ্ট্র তাদের সুরক্ষা দিতে তো পারেনি, উল্টো তাদের কাছ থেকে তাদের সবচেয়ে প্রিয় জিনিসগুলো ছিনিয়ে নিয়েছে। এবার আমরা এই গল্পের একদম শেষ দৃশ্যের দিকে আসি। চলুন। সারা রাত সেই নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে থাকার পর সূর্য ওঠার ঠিক আগে 15 বছর ধরে দাঁড়িয়ে থাকা বিশান সিং একটি বিকট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। তার এই পতনটা কিন্তু সাধারণ কোনো মৃত্যু নয়। না, এটি একটি বিশাল পতন। যে মানুষটি 15 বছর ধরে কোনো কিছুর কাছে মাথা নত করেনি, দাঁড়িয়ে থেকেছে তার নিজের মাটির আশায়, শেষ পর্যন্ত এই বিভাজনের কাছে হার মানতে অস্বীকার করে মৃত্যুকে বেছে নিল। কাঁটাতারের এক পাশে ভারত, অন্য পাশে পাকিস্তান, আর মাঝখানে এমন এক খণ্ড জমি যার কোনো নাম নেই, সেখানেই মুখ থুবড়ে পড়ে থাকে টোবাটেক সিং, অর্থাৎ বিশান সিং। সে ভারত বা পাকিস্তান কোনো রাষ্ট্রকেই মেনে নেয়নি। এই যে মাটি যার কোনো নাম নেই, সেটাই বিশান সিংয়ের আসল জায়গা। এই টেক্সট আমাদের খুব স্পষ্টভাবে শেখায় যে মানুষের আসল পরিচয় কোনো রাজনৈতিক মানচিত্র বা কাঁটাতারের বেড়া দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। ঠিক বলেছেন। মানুষের পরিচয় তার মাটি, তার শেকড়, তার গ্রাম। রাষ্ট্র হয়তো মানচিত্রে কালির দাগ টেনে সীমানা ভাগ করতে পারে, কিন্তু মানুষের ভেতরের শেকড়কে ভাগ করার কোনো ক্ষমতা রাষ্ট্রের নেই। বিশান সিং তার জীবন দিয়ে প্রমাণ করে গেল যে সমাজে মানুষ তার নিজের মাটি থেকে বিচ্ছিন্ন, সেই সমাজে বেঁচে থাকার চেয়ে নো ম্যানস ল্যান্ডে মরে পড়ে থাকাও অনেক বেশি সম্মানের। টোবাটেক সিং শুধু একটি জায়গার নাম নয়, এটি মানুষের সেই অবিচ্ছেদ্য পরিচয়ের প্রতীক, যা কোনো রাজনৈতিক চুক্তিতে ভাগ করা যায় না। এই লেখাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে রাজনৈতিক উন্মাদনার চেয়ে বড় কোনো পাগলামি এই পৃথিবীতে নেই। একদম। এবং সেই উন্মাদনার সবচেয়ে বড় শিকার হয় সবসময় সাধারণ মানুষ, যাদের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকে না, যারা শুধু নিজের একটুখানি চেনা জগতের শান্তিতে বাঁচতে চায়। আজকের এই আলোচনা শেষ করার আগে একটি চূড়ান্ত চিন্তার বিষয় রেখে যেতে চাই। আমাদের একবার তলিয়ে ভাবা উচিত যে সীমানাগুলোকে আমরা আমাদের সুরক্ষার ঢাল হিসেবে মনে করি, সেই সীমানাগুলো কি আসলেই আমাদের রক্ষা করে? খুব জরুরি একটা প্রশ্ন। নাকি একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে ফেলে চিরকালের জন্য আমাদের বৃহত্তর মানবিক পরিচয় থেকে বিচ্ছিন্ন করে দেয়? এই কাঁটাতারের বেড়াগুলো কি বাইরের শত্রু থেকে বাঁচায়, নাকি আমাদের নিজেদেরই একটা বন্দিশালায় পরিণত করে? এই প্রশ্নের উত্তর খোঁজাটা আজকের পৃথিবীতেও সমানভাবে প্রাসঙ্গিক। আজ এ পর্যন্তই। আগামীতে এভাবেই আরও গভীরে ডুব দেব নতুন কোনো বিষয়।